আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর সকল ছাত্রকে আজকে আমার এই ক্লাসের ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত এই লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজের ঘরে অবস্থান করছো এবং তোমাদের পড়াশোনাগুলো ঠিকঠাক মতো সবাই চালিয়ে যাচ্ছ। তো যাই হোক, আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আবার আমাদের পরবর্তী ক্লাস নিচ্ছি। আমরা সবাই জানি যে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 4 মানে হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, এবং আমরা সেই নিউটনিয়ান বলবিদ্যাতে বল সম্পর্কে অনেক ধারণা নিয়েছি। আমরা মৌলিক বল নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন রকম মৌলিক বলের যে উপাদানগুলো আছে, যে প্রকারভেদগুলো আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সেখান থেকে দেখেছি যে কোন মৌলিক বলের ক্ষমতা কত বেশি, কার পাল্লা কত বেশি বা কত কম। 4টা মৌলিক বল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তারপরের ক্লাসে আমরা নিউটনের গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করেছি। নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা নিউটনের যে সেকেন্ড ল, দ্বিতীয় সূত্র, সেটা নিয়ে আমরা গত ক্লাসে পড়াশোনা করেছি এবং আমরা প্রতিপাদন করেছিলাম সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, নিট বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এবং সেখান থেকে বলের যে বিভিন্ন রকমের এককগুলো হয়, আমরা সেই এককগুলোর মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্ক প্রতিপাদন করেছি এবং প্রবলেম সলভ করেছি। তার পরবর্তীতে আমরা যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ঘাত বল নিয়ে আমরা আলোচনা অত দীর্ঘ করি নাই, মানে আমরা সামান্য কিছু আলোচনা করেছি। আজকে আমরা ঘাত বল এবং ঘাত বলের যে প্রয়োগ, রকেটের ধাক্কা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তারপর আমরা পড়ব ভরবেগের সংরক্ষণশীল নীতি। তো প্রথমে আমি একটু লিখি যে ঘাত বলটা কি আমাদের সবার জানা আছে। আমরা গত ক্লাসে শিখেছিলাম ঘাত বল। আমরা বলেছিলাম যে খুব অল্প সময়ে যদি কোনো বস্তুর উপরে বড় মানের একটা বল প্রযুক্ত হয়, তখন সেই বলকে আমরা ঘাত বল বলি। খুব অল্প সময়ে বিভিন্ন রকমের বল আমরা দেখেছি যে কোনো বলটা হচ্ছে একটা বাহ্যিক কারণ, কিন্তু এইখানে আমরা কি করব, বস্তুর উপরে একটা বৃহৎ মানের বল প্রয়োগ করব, কিন্তু বলের ক্রিয়াকালটা হবে অনেক অল্প সময়ে। এবং এটার উপরে আমরা কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম যে ক্রিকেট খেলতে গিয়ে দেখা যায় যে বোলার যখন বল করে আর ব্যাটসম্যান যখন বলটা ব্যাট দিয়ে আঘাত করে, তখন বলের সঙ্গে ব্যাটের স্পর্শকাল খুবই অল্প সময় হয়, কিন্তু বলের মানটা অনেক বৃহৎ হয়। তারপর আমরা ফুটবল খেলাতে দেখেছি যে একজন ফুটবলার বলকে রেখে যখন কিক করে, তখন পায়ের সঙ্গে বলের স্পর্শকাল, বলের টাচিং টাইম এর ভেরি স্মল কম্পেয়ার টু জিরো, খুব অল্প সময় হয়। খুব অল্প সময় মানে খুব অল্প সময়, যাহা শূন্য নয় শূন্যের কাছাকাছি, কিন্তু বলের মানটা অনেক বড় হয়। বলের মানটা অনেক বড় কিন্তু ক্রিয়াকালটা অনেক অল্প, তখন এই রকম বলকে আমরা বলি হচ্ছে ঘাত বল। তাহলে ঘাত বলের ডেফিনেশনটা কি দাঁড়াচ্ছে, যে খুব অল্প সময়ে বড় একটা বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বলকে আমরা ঘাত বল বলি। তো আমরা আজকে একটু ঘাত বল কিভাবে ক্যালকুলেশন করে আমরা সেটা নিয়ে একটু আলোকপাত করব, এবং এর যে কিছু প্রবলেম থাকতে পারে সেগুলো আমরা একটু সলভ করব। তারপর আমরা অন্য বিষয়ে চলে যাব। তো আমি একটু একটা ক্রিকেট ব্যাটের ছবি আঁকি, একটা ক্রিকেট ব্যাটের পার্শিয়াল ছবি। একটা ক্রিকেট ব্যাট, এটা মনে করে নাও একটা ক্রিকেট ব্যাটের পার্শিয়াল ছবি, মানে এক সাইড। এখানে একটা বল আসবে, 1 নম্বর পজিশন, বলটা আসছে। তারপর 2 নম্বর পজিশনে এসে কি করলো, 2 নম্বর পজিশনে এসে সে বলটাকে, ব্যাটটাকে টাচ করলো। মনে করি এই টাইমটা হচ্ছে টি ইনিশিয়াল মানে আদি সময়। বলটা ব্যাটকে টাচ করলো যখন, এবং বলটা যখন ব্যাট থেকে ডিটাচড হয়ে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে, পজিশন নাম্বার 3, সেই টাইমটাকে আমরা বলতে চাচ্ছি হচ্ছে টি ফাইনাল মানে শেষ সময়। তাহলে প্রথমটা হচ্ছে ইনিশিয়াল টাইম, যখন বলটা ব্যাটকে টাচ করলো সেটাকে আমরা বলছি টি ইনিশিয়াল, এবং বলটা যখন ব্যাট থেকে আলাদা হয়ে যাচ্ছে, ডিটাচড হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলছি টি ফাইনাল। তখন বলটা ব্যাট থেকে বের হয়ে কি করবে, বলটা ব্যাট থেকে বের হয়ে আবার এই 4 নম্বর পজিশন দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এই হচ্ছে একটা সিকোয়েন্স। এখানে কিন্তু ক্রিকেট ব্যাটের উপরে যে 4টা বল এসে পড়ছে তা না, কিন্তু একটা বলের 4টা অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থান। 1 নম্বর অবস্থান থেকে শুরু করলো, তারপরে ব্যাটে এসে টাচ করলো, এই টাইমটাকে বলছি আমরা টি ইনিশিয়াল। তারপরে বলটা ব্যাট থেকে যখন আলাদা হয়ে যাচ্ছে সেই টাইমটাকে বলছি টি ফাইনাল, এবং বলটা 3 নম্বর পজিশন থেকে 4 নম্বর পজিশন হয়ে বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের প্রশ্ন জাগতে পারে যে বলটা ব্যাটের সঙ্গে কত সময় স্পর্শ করেছিল। আমরা যদি একটা টাইমের একটা লাইন এঁকে ফেলি, তাহলে এটাকে বলবো আমরা টি ইনিশিয়াল, এটাকে বলবো আমরা টি ফাইনাল। তাহলে বলটা ব্যাটের সঙ্গে যত সময় ধরে স্পর্শ করেছিল সেটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল।
তাহলে এই যে টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল, অর্থাৎ এই শেষ সময় থেকে যদি আদি সময়টাকে আমরা মাইনাস করে দিই তাহলে বের হয়ে যাবে সেই সময়টা যে সময়টা বলটা ব্যাটের সঙ্গে স্পর্শ করেছিল, এবং এই সময়টা কিন্তু ভেরি স্মল কম্পেয়ার টু জিরো, এবং এটাকে আমরা বলছি হচ্ছে এই যে বলছি আমরা ডেল্টা টি টেন্স টু জিরো। টেন্স টু জিরো মানে 0.0 কাছাকাছি। টেন্স এটাকে বলা হয় টেন্স টু, TENDS, টেন্স টু, তারপরে হচ্ছে ZERO, জিরো, টেন্স টু জিরো, 0.0 কাছাকাছি। এই সময় একটা বৃহৎ মানের বল কিন্তু এসে এর উপরে আঘাত করেছে, সেই বলটাকে আমরা বলছি হচ্ছে কি এফ। তাহলে এই বলটা যদি আমরা ব্যবহার করি এবং ক্রিয়াকালটা যদি আমরা তার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই, গুণ করে দিই, তাহলে যে নতুন রাশি পেয়ে যাব তার নাম হচ্ছে জে। এই জেকেই নামকরণ করা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত। তাহলে দুটো ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি, বুঝতেই পারছো, একটা হচ্ছে ঘাত বল এবং আরেকটা হচ্ছে বলের ঘাত। তা ঘাত বলটা কি দাঁড়ালো? ঘাত বলটা আসলে কিছুই না, ঘাত বলটা হচ্ছে বল। খুব অল্প সময় বড় একটা বল যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন সেই বলটাকে আমরা ঘাত বল বলি, এবং ঘাত বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলি বলের ঘাত। অনেক সময় অনেক এভাবে রিপ্রেজেন্ট করে যে খুব অল্প সময়ে বড় একটা বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বলকে ঘাত বল বলে, এবং বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। এই কথাটা কিন্তু ঠিক না। বল এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে না, যে কোনো বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলছে না। ঘাত বল এবং তার ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো হচ্ছে বলের ঘাত। তাহলে টোটাল ডেফিনেশনটা একসঙ্গে যদি আমরা দুটো দিই তাহলে দাঁড়ায় যে খুব অল্প সময় বড় একটা বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বলকে ঘাত বল বলে, এবং ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে, ঘাত বল ও বলের ক্রিয়াকাল মানে ওই ঘাত বল কত সময় ধরে ক্রিয়াশীল ছিল সেই সময়ের গুণফলকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। তাহলে কি দাঁড়াচ্ছে যে খুব অল্প সময়ে বল, খুব বড় একটা বল যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন সেই বলকে আমরা বলবো ঘাত বল, এবং ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো হচ্ছে বলের ঘাত। তাহলে ঘাত বলের এককটা কি হতে পারে? ঘাত বল যেহেতু বল সুতরাং তার এককটা হবে হচ্ছে নিউটন। ঘাত বল যেহেতু বল তাহলে তার এককটা হচ্ছে নিউটন। তাহলে বলের ঘাতের এককটা কি হবে? বলের একক হচ্ছে কি নিউটন, আর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। সুতরাং ঘাত বলের এককটা হচ্ছে নিউটন সেকেন্ড, বা এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। নিউটন সেকেন্ডকে আরেকটু এইভাবে লেখা যেতে পারে, নিউটন সেকেন্ডকে। নিউটন মানে হচ্ছে কি? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড। তার মানে দাঁড়াচ্ছে কি? কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এই একক থেকে আমরা ঘাত বল সম্পর্কে অন্য একটা সিদ্ধান্ত নিতে পারি। হ্যাঁ, তাহলে খুব অল্প সময়ে বড় একটা বল যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তখন সেই বলকে আমরা বলবো হচ্ছে ঘাত বল, এবং ঘাত বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে আমরা বলবো হচ্ছে বলের ঘাত। ঘাত বল যেহেতু বল সুতরাং তার এককটা হবে নিউটন, আর বলের ঘাত যেহেতু বল এবং ক্রিয়াকালের গুণফল তাই এর এককটা হবে নিউটন সেকেন্ড। আর নিউটন সেকেন্ডকে আমরা একটু সুন্দর করে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। গত ক্লাসে শিখলাম আমরা যে নিউটনের ইয়াটা হচ্ছে ভেঙে যদি আমরা লিখি তাহলে লেখা যেতে পারে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এর সঙ্গে একটা সেকেন্ড গুণ রয়েছে, তাহলে এর সঙ্গে যদি আমরা সেকেন্ডটাকে একটু মাইনাস করে দিই তাহলে থাকে কেজি মিটার পার সেকেন্ড। এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো কেজি মানে কি? কেজি মানে হচ্ছে ভরের একক, এটা হচ্ছে ভরের একক, আর মিটার পার সেকেন্ড মানে হচ্ছে কি? বেগের একক, বেগের একক। তার মানে বোঝা যাচ্ছে এই দুটোকে যদি আমরা এক করে দিই তাহলে এর নাম দাঁড়ায় হচ্ছে ভরবেগ। তার মানে বলের ঘাত আসলে কিছুই না, বলের ঘাতটা আসলে ভরবেগের মতো একটা রাশি হবে আর কি। তো এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে একটা থেকে আরেকটা কিভাবে পাওয়া যায়। কিন্তু এটা বলের ঘাত পড়তে আসলে কোনো লাভ নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে বলের ঘাতটাকে ক্যালকুলেশন করা। তো বলটা ক্যালকুলেশন করলেও কিন্তু এই ক্ষুদ্র সময় পরিমাপ করা অনেক কঠিন একটা ব্যাপার। তোমরা ক্রিকেট খেলায় দেখেছো যে ধারাভাষ্যকার খেলার শুরু থেকে মাঠ সম্পর্কে ধারণা দেয়, প্লেয়ার সম্পর্কে ধারণা দেয়, পিচ সম্পর্কে ধারণা দেয়, ব্যাট সম্পর্কে ধারণা দেয়, বল সম্পর্কে ধারণা দেয়, ওয়েদার সম্পর্কে ধারণা দেয়, কত কিছু সম্পর্কে ধারণা দেয়। হ্যাঁ, মাঠটা পিচটা কেমন, স্লো নাকি ফাস্ট, কত কিছু, কোন ধরনের বল আসলো, বলটা কত বেগে বোলার থ্রো করলো, ব্যাটসম্যান কত জোরে তাকে মারলো, বলটা কত দূরে গিয়ে পড়লো, সব কিছু ওখানে বলা হচ্ছে। একজন প্লেয়ারের বা একটা বলের সমস্ত স্ট্যাটিস্টিক্স সব বলে দিচ্ছে ধারাভাষ্যকার। কিন্তু আমরা সেই খেলায় দেখেছি যে একটা কথা কিন্তু ওই ধারাভাষ্যকার কখনোই বলে না, সেটা হচ্ছে বলটা ব্যাটের সঙ্গে কত সময় ধরে স্থায়ী ছিল। এই কথাটা কিন্তু ধারাভাষ্যকার বলছে না। বলটা কত বেগে গেছে সেটা বলছে, ব্যাটসম্যান কত বেগে, বলার কত বেগে বলটা করেছে সেটা বলছে, বলটা কত উঁচুতে গিয়ে ছক্কা হলো সেটা বলছে, বলটা কিভাবে গেল সেটা বলছে, এই রকম ছক্কা কে কে মেরেছিল সেটাও বলছে, সব কিছু বলছে। শুধু একটা জিনিস বলে না, সেটা হচ্ছে বলটা ব্যাটের সঙ্গে কত সময় ধরে স্থায়ী ছিল।
এটা বলে না। বলবে কি করে? এটা না বলতে পারলে তো বলা যাবে না, এটা বলতে পারে না, কারণ এত ক্ষুদ্র সময় পরিমাপ করা খুবই ডিফিকাল্ট। সুতরাং যেহেতু ডেল্টা টি খুবই স্মল, ভেরি স্মল কম্পেয়ার টু জিরো, ডেল্টা টি এর মানটা যেহেতু পরিমাপ করা খুবই ডিফিকাল্ট, এই কারণে বলের ঘাত পরিমাপ করাটাও এই হিসাব অনুযায়ী অনেক ডিফিকাল্ট। কিন্তু বিজ্ঞানীরা তো বসে নাই, আমাদের বলের ঘাত মাপতেই হবে। কিভাবে বলের ঘাতটা পরিমাপ করা যায়, এই জন্য বিজ্ঞানীরা অনেক দিন গবেষণা করে তারপরে এর একটা সামারি টেনেছেন। এবং সামারি যদি আমরা এই নিউটন সেকেন্ডকে ভেঙে লিখি, তাহলেই বোঝা যায় যে বলের ঘাত আসলে কিছুই না, ভরবেগের মানের সমান বা পরিবর্তনের সমান, এরকম কিছু হতে পারে। সুতরাং ভরবেগ দিয়ে কিন্তু পরিমাপ করা যাবে কাকে? বলের ঘাতকে। বস্তুর ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। সুতরাং বলের ঘাতকে আমরা কি বলতে পারি? ভরবেগের সঙ্গে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে ভরবেগের মানটাই হবে বলের ঘাতের মান। তাহলে আমরা একটু চেক করে দেখি যে বলের ঘাতটা কিভাবে পরিমাপ করা যায়। তা বলের ঘাত যদি পরিমাপ করতে চাই, তাহলে এখন আমরা এটা একটু মুছে ফেলি। আশা করি ছবিটা তোমরা এঁকে নিয়েছো, সবাই এঁকে নিয়েছে। এগুলো কিন্তু খুব প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এগুলো পারাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, মানে আমাদের খুবই কষ্ট হবে যদি আমরা প্র্যাকটিস না করি। প্র্যাকটিস করলে এটা অনেক ইজি, ফিজিক্স অনেক ইজি যদি সেটা প্র্যাকটিস করা যায়। আর যদি প্র্যাকটিস না করো, তাহলে এর মতো কঠিন সাবজেক্ট তোমার সামনে হয়তো আর আসবে না। হ্যাঁ, এগুলো সবই দেখতে একই রকমের, যেমন ঘাত বল যা, বলের ঘাতও তাই। তা এটা মনে রাখার তো উপায় খুঁজতে হবে। তুমি সবসময় বলের ঘাত করো, আর তোমার ফ্রেন্ড এসে বলছে এটা হচ্ছে এই সে ভরবেগের পরিবর্তন, তখনই তোমার মাথার মধ্যে আলাদা একটা চিন্তা ঢুকে যাবে যে এইটা আবার কি করে হলো, বলের ঘাত আবার ওইটা এর সমান হলো কিভাবে। তো এই জন্য থিওরিগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে। হ্যাঁ, আমরা তো থিওরিটা শিখতে চাই না, আমরা শুধু প্রবলেম সলভ করতে চাই। তা প্রবলেম তো সলভ করতেই হবে, তবে সেটা যেন থিওরি পড়ার পরে হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা থিওরি পড়ার পরে সবসময় প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আগে থিওরি, তারপরে হচ্ছে প্রবলেম, কারণ আমাদের ফিজিক্সটা কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স। সো থিওরিটা শেখার পরে তারপর আমরা প্রবলেম সলভ করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এখন যদি আমি এই বলের ঘাতে পরিমাপ করতে চাই, বলের ঘাতের পরিমাপ যদি আমি লিখি এরকম, বলের ঘাতের পরিমাপ, আমরা কিভাবে বলের ঘাতে পরিমাপটা করতে পারি? বলের ঘাতে পরিমাপটা করতে গেলে আমরা আমাদের এক্সপ্রেশন লিখতে পারি, যে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু হচ্ছে কত, ডেল্টা টি। তাহলে এখানে আমরা এফ এর পরিবর্তে লিখে ফেলতে পারি কত, এম এ, তারপরে হচ্ছে কত, ডেল্টা টি। তারপর আমরা এখানে লিখতে পারি এম, এর পরিবর্তে লিখতে পারি আমরা ভি মাইনাস ইউ। তোমরা লেখো, আসলে বেগকে আমি এর আগে বলেছি যে আমরা আদি বেগকে ভি নট দিয়ে প্রকাশ করব, ডিভাইডেড বাই হচ্ছে কত, ডেল্টা টি, তারপরে হচ্ছে কত, ডেল্টা টি। তাহলে এখানে যদি আমি কাজ করি ডেল্টা টি যদি আমরা এখান থেকে ভ্যানিশ করে দিই, তাহলে এখানে থাকে হচ্ছে কত, এম ভি মাইনাস এম ভি নট। এম ভিকে আমরা বলতে পারি হচ্ছে কত, পি, মাইনাস এম ভি নটকে আমরা বলতে পারি হচ্ছে পি নট। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে পি মাইনাস পি নট মানে কি, ভরবেগের পরিবর্তন, এবং সেই পরিবর্তনকে আমরা লিখবো হচ্ছে কত দিয়ে, ডেল্টা পি। যে কোনো চেঞ্জকে ইনফাইনিটেসিমাল, ভেরি খুব ক্ষুদ্র, সবকিছু তো আসলে নিউটনের গতির মধ্যে সবকিছু তো অনেক ক্ষুদ্র, তাহলে আমরা এই ক্ষুদ্র ভরবেগের এই পরিবর্তনকে প্রকাশ করব হচ্ছে ডেল্টা পি দিয়ে। টি সময় যদি ভরবেগের পরিবর্তন পি হয়, তাহলে ডেল্টা টি সময় ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে কত, ডেল্টা পি। টি সময় যদি ভরবেগের পরিবর্তনটা টি হয়, টি সময় যদি ভরবেগের পরিবর্তন পি হয়, তাহলে ডেল্টা টি সময় ভরবেগের পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে ডেল্টা পি। এখানে ডেল্টা টি ভেরি স্মল কম্পেয়ার টু জিরো, সো দ্যাট এই অবস্থায় ভরবেগের পরিবর্তনটাও হচ্ছে ভেরি স্মল কম্পেয়ার টু জিরো। তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা নিতে পারি বা বলতে পারি সেটা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে বলের ঘাতের সমান, অর্থাৎ বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এই যে উপপাদ্যটা শিখলাম আমরা, এই থিওরিটা যদি আমাদের প্রত্যেকের জানা থাকে, তাহলে দেখবা যে কোনো প্রবলেম সলভ করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আমরা আমাদের আজকের এখন এই আলোচনা থেকে কি শিখলাম? আমরা শিখলাম ঘাত বল কি, আমরা আরো শিখলাম বলের ঘাত কি, আমরা তারপরে আরো শিখলাম যে এককগুলো কেমন হতে পারে, তারপর শিখলাম বলের ঘাতের পরিমাপটা কিভাবে করতে হয়। আমরা সেটা দেখেই সিদ্ধান্ত নিলাম যে আমরা, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে বস্তুর বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এটাই হচ্ছে আজকের আমাদের এখনকার ক্লাসের এই পর্যন্ত সিদ্ধান্ত। তাহলে বলের ঘাতের পরিমাপটা কিভাবে করব? ভরবেগের পরিবর্তন দিয়ে। তাহলে আমরা আদি শেষ ভরবেগ পরিমাপ করব, আদি ভরবেগ পরিমাপ করব, তারপরে দুটোকে মাইনাস করে দিব, তাহলে যে মানটা পাওয়া যাবে ওটাই হচ্ছে বলের ঘাতের পরিমাপ। তার মানে পরিষ্কার, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে এটা আমরা একটু লিখে নিই, তত সময় আমি ওটা মুছে ফেলি।
বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। এটা একটু তাড়াতাড়ি লিখে নিতে হবে, খাতায় এগুলো সব রেকর্ড থাকবে কিন্তু, হ্যাঁ খাতায় রেকর্ড রাখবা। আমরা অনেক সময় লিখি না, কিন্তু আমি সবসময় আগে তোমাদের মনে বলেছি কিনা যে লেখাটা কিন্তু আগে, যত পড়বা তত কিন্তু ভুলে যাবা, যত লিখে রাখবা তত তোমার আত্মস্থ হবে। সো আমরা বেশি বেশি লেখার প্র্যাকটিস করব। ছোটবেলায় শিখেছি না আমরা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, লিখতে হবে আগে। ওকে, তাহলে আশা করি সবার লেখা হয়ে গেছে। তাহলে আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। প্রবলেমটা খুব ইজি প্রবলেম, এখন মুখে মুখে করা যায়। যে 1000 নিউটন বল কোনো কণার উপর 2 সেকেন্ড ক্রিয়া করে। এটা তো উদ্দীপক। 1000 নিউটন বল কোনো কণার উপর কি করে? 2 সেকেন্ড ক্রিয়া করে। 1 নাম্বার, বলের ঘাত কত? বলের ঘাতটা বের করতে হবে। 2 নাম্বার, ভর বেগের পরিবর্তনটা কত? 3 নাম্বার, আদি ভরবেগ 60 নিউটন সেকেন্ড হলে শেষ ভরবেগ কত? একদম সিম্পল একটা ম্যাথ। 1000 নিউটন বল কোনো কণার উপর 2 সেকেন্ড ক্রিয়া করে। প্রশ্ন 1 নাম্বার, বলের ঘাত কত? 2 নম্বর প্রশ্ন, ভরবেগের পরিবর্তন কত? 3 নম্বর প্রশ্ন, আদি ভরবেগ যদি 60 নিউটন সেকেন্ড হয় বা 60 কেজি মিটার পার সেকেন্ড হয়, 60 নিউটন সেকেন্ড বা 60 কেজি মিটার পার সেকেন্ড যদি হয়, তাহলে শেষ ভরবেগটা কত? এটা আমরা একটু দেখি, আমরা কমেন্ট বক্সে খুব দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সারটা লেখার চেষ্টা করি। আমরা খুব দ্রুত আমরা এটা করে ফেলি তাড়াতাড়ি। এই যে অনেক উত্তর লেখা শুরু করে দিয়েছে, হ্যাঁ একদম মুখে মুখে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কমেন্ট বক্সে লিখে ফেলছে সবাই। যারা আদি ভরবেগ 60 নিউটন সেকেন্ড যদি হয় শেষ ভরবেগ যারা বের করেছো তারা অনেকে ভুল করেছো, অনেকে লিখেছে 1940। এটা একটু হিসাব নিকাশ করে আমাদের ক্যালকুলেশন করাটা উচিত ছিল। আমরা মনে হয় এটা ঠিক লিখি নাই, 1940 হবে না, আসলে 1940 হবে না, এটা আমার মনে হয় আর একটু বেশি হবে আমরা যদি একটু করি। তো এই প্রবলেম থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে 1000 নিউটন বল কোনো কণার উপর 2 সেকেন্ড ক্রিয়া করে। এখান থেকে আরেকটা কোশ্চেন আমি বলতে পারতাম যে ঘাত বল কত। যেহেতু অল্প সময় 2 সেকেন্ড ধরে 1000 নিউটন বল প্রযুক্ত হচ্ছে, তার মানে সময়টা অনেক কম কিন্তু বলের মানটা অনেক বেশি, সুতরাং এখানে ঘাত বলের মানটা হচ্ছে 1000 নিউটন। তাহলে ঘাত বল যদি প্রশ্ন করতাম ঘাত বল কত, তাহলে তুমি অ্যান্সারটা বলতে কত? 1000 নিউটন। এখানে বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাত কত? বল ইন্টু ক্রিয়াকাল, তাহলে বল হচ্ছে 1000, ক্রিয়াকাল 2 সেকেন্ড, সুতরাং রাইট অ্যান্সার ইজ 2000। হ্যাঁ 2000 নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের পরিবর্তন কত? এই যে এখানেই দেখো আমাদের থিওরিতে বলা আছে যে ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বলের ঘাতের সমান। তাহলে বলের ঘাতের মান যত, ভরবেগের পরিবর্তনটা ঠিক তত। আমরা যদি এই থিওরিটা না জানতাম তাহলে সেকেন্ড অঙ্কটা আমাদের সলভ করা কিন্তু অনেক কঠিন হতো। এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসতে পারে, এটা কিন্তু এমসিকিউতে চলে আসতে পারে। এমসিকিউতে এরকম একটা উদ্দীপক দিয়ে দুটো প্রবলেম দিয়ে দিতে পারে যে বলের ঘাত কত, ভরবেগের পরিবর্তন কত। যারা থিওরিটা পড়বে না বা বুঝে না তাদের জন্য কিন্তু এই দুটো নম্বর পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। মানে সে পাবেই না নাম্বারটা। যেহেতু ভরবেগের পরিবর্তনটাই হচ্ছে বলের ঘাতের সমান, সুতরাং ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে 2000 নিউটন, তারপরে হচ্ছে কত? সেকেন্ড। আমরা মুখে মুখে অ্যান্সার না করে আমরা একটু কাগজে বা খাতা একটু লিখে যদি আমরা এই প্রবলেমটা সলভ করি তাহলে এটা ভুল হওয়ার কোনো চান্সই থাকে না আসলে। হ্যাঁ, যেমন আমরা জানি বলের ঘাতের মানটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি পি ফাইনাল ইজ ইকুয়াল টু হচ্ছে জে প্লাস পি ইনিশিয়াল। যে মানে হচ্ছে 2000 আর পি ইনিশিয়াল মানে হচ্ছে কত? 60। 2060 নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড। তো যাদের 1940 হয়ে গেছে তারা কিন্তু সকালবেলায় তারা লুজার, আর যাদের 2060 হয়ে গেছে তারা কিন্তু সকালবেলায় আজকে গেইনার, নাকি? হ্যাঁ, তারা আজকে গেইনার। হ্যাঁ, 2060
নিউটন সেকেন্ড, 2060 নিউটন সেকেন্ড। ভেরি গুড। তো যাক, আমরা সকালবেলায় একটা প্রবলেম সলভ করে ফেললাম এবং আমরা পারলাম, আমরা থিওরিটা বুঝে গেছি আশা করি। এবং এই থিওরিতে যে প্রবলেমই আসুক না কেন, আশা করি আমরা সবাই ভালোভাবেই সেটা ভালোভাবে সলভ করতে পারবো আশা করি। ঠিক আছে, তো ভেরি ফাইন, খুব ভালো লাগলো যে তোমরা এই প্রবলেমটা সলভ করতে পারছো। তাহলে আজকের এই সকালের যে তোমাদের সঙ্গে যে কথোপকথন হলো আমার, এই কথোপকথনটা একদম সাকসেসফুল হলো, সার্থক হলো, যে তোমরা এটা সলভ করতে পারবা ইনশাল্লাহ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভরবেগের, আমরা পড়বো রকেটের ধাক্কা, থ্রাস্ট অফ এ রকেট। একটা রকেটের ধাক্কা বা রকেট কিভাবে চলে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। রকেট কিভাবে চলে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করতে চাই। রকেট কিভাবে চলে, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে গাড়ি চলে বুঝি, সাইকেল চলে বুঝি, রকেটটা কিভাবে চলে? এটা তো আমরা কখনো চিন্তা করে দেখি নাই যে রকেট কিভাবে চলে রকেট। তাহলে আমরা একটু লিখে ফেলি রকেটের ধাক্কা। থ্রাস্ট অফ এ রকেট কিভাবে চলে? আমরা প্রথমে একটা রকেটের ছবি আঁকি। রকেটের ছবি আঁকা খুবই সহজ, হ্যাঁ খুবই সহজ। একেবারে এরকম একটা পেন্সিলের মতো এঁকে দিলেই এটা হয়ে গেল হচ্ছে একটা রকেট। এরকম পার্ট বাই পার্ট অনেকগুলো পার্ট করা থাকে এরকমের, এবং শেষের দিকে থাকে এরকম জ্বালানি প্রজ্বলন প্রকোষ্ঠ বলে যেটাকে, ফুয়েল কম্বাসন চেম্বার। হ্যাঁ, অভিকর্ষ স্তরণ উপর থেকে নিচে কাজ করে প্লাস জি, আর রকেটটার মুভমেন্টটা হচ্ছে এগেইনস্ট জি। আমরা যখন পড়বো তখন জিটাকে আমরা একটু অ্যাভয়েড করে নিই, কারণ রকেট যে ত্বরণে যাবে তার থেকে কিন্তু অভিকর্ষ স্তরণের মানটা অনেক কম, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং যত উপরে উঠবে জি এর মান তত কমতে থাকবে। আর রকেট যাবে অনেক বেশি, থাউজেন্ড তার থেকে অনেক বেশি ত্বরণে যাবে। সুতরাং যদি রকেটের ত্বরণ 1000 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, এই সামান্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার সঙ্গে যোগ করলেই কি আর বিয়োগ করলেই কি? তো প্রথমে আমরা আমাদের এই হিসাবটা করার সময় আমরা কি করব, অভিকর্ষ স্তরণটাকে আমরা বাদ দিয়ে নিব। তো আমাদের আগে জানা দরকার যে রকেট কিভাবে চলে। যে একটা ছোটবেলায় আমাদের এরকম হতো যে হাঁটে, একজন ছোট বাচ্চা দেখে অবাক হয়ে যেত যে হাঁটে কিভাবে। তারপর সে যখন হাঁটা শিখলো তারপরে দেখলো যে না, হাঁটা কোনো ব্যাপারই না। তারপর সে আরো বড় হচ্ছে, একজন সাইকেল চালায় চলে গেল, তার মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হলো, ওরে বাপ রে বাপ, সাইকেল কিভাবে চলে। তারপরে তখন যে সাইকেল চালানো যখন শুরু করলো তখন বললো না, এটা তো একটা ইজি ব্যাপার। তারপরে দেখে একদিন আকাশে সুন্দর করে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, অবাক হয়ে গেল, এত ভারী একটা জিনিস কিভাবে বাতাসের মধ্যে ভাসলো, অবাক হয়ে গেল। হ্যাঁ, তারপরে দেখলো না, এই হেলিকপ্টার চলার সময় সে বড় একটা পাখা ব্লেড ব্যবহার করছে, হয়তো এখানে কোনো মেকানিজম আছে। তো যাক, সে আশ্বস্ত হইলো আর কি। কিন্তু পরে যখন প্লেন চলা শুরু হলো তখন তার মধ্যে আরো একটা কোশ্চিন ঢুকে গেল যে হেলিকপ্টার চললো, তার বড় পাখা আছে ঠিক আছে, কিন্তু প্লেনের তো উপরে বড় পাখা নেই, সে চললো কেমন করে? তো এটার মধ্যে যে আস্তে আস্তে দিন যায় আর আমাদের মনের মধ্যে কনফিউশন তৈরি হইতে থাকে। এই করতে করতে একদিন দেখলাম আকাশে একটা রকেট উঠতেছে। এটা দেখে আরো অবাক হয়ে গেলাম যে হেলিকপ্টার প্লেন চলা তো কোনো ব্যাপারই না, এটা চলতেই পারে, কারণ ওদের চাকা আছে, পাখা আছে, প্রপেলার আছে, কত কিছু আছে, চলতেই পারে, ভাসতে পারে। কিন্তু রকেটের চাকা নাই, পাখা নাই, প্রপেলার নাই, কিছু নাই, ও চাল করে উপরের দিকে ওঠে কিভাবে? কনফিউশন তৈরি হয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে প্লেন চলা আর রকেট চলার ব্যাপারটা আসলে এক নয়। আমরা মনে করি কি নাকি, আসলে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে অবাক হবে যে রকেট সামান্য ওই ঘাত বল, একটু আগে যে ঘাত বলটা পড়লাম ওর উপর ভিত্তি করেই সে চলে। তাহলে রকেটটা চলে হচ্ছে ঘাত বলের উপর ভিত্তি করে। এই ঘাত বলটা যদি না শিখি, না বুঝি, তাহলে রকেটের উপরে উড্ডয়নটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানে যে রকেটটা আছে, দেখো রকেটের নিচে তোমরা দেখেছো যে এই আমাদের কিছুদিন আগে, বছরখানেক আগে বা তার কিছু আগে, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 যখন উপরে নিক্ষিপ্ত হলো তখন আমরা রকেটের উড্ডয়ন দেখেছিলাম, সরাসরি দেখি না, আমরা সবাই দেখেছিলাম। এবং এই রকেটটা কিন্তু, এই রকেটটাই যে উপরে যাবে, মহাশূন্যে যাবে তা কিন্তু না, একদম রকেটের মাথার সামনে এখানে সেই স্যাটেলাইটটা বসানো থাকে এবং পার্ট বাই পার্ট এই করতে করতে সে এক সময় যায়। তারপরে এই রোবটটা, মানে যে জিনিসটা আমি পৃথিবীর চারিপাশে ঘোরাতে চাই, তাকে আমি তার কক্ষে, পৃথিবীর কক্ষে নিয়ে তারপর তাকে নিক্ষেপ করা হয়। তারপরে সে ঘুরতে থাকে এবং এই রকেটটা কিন্তু পৃথিবীতে ফিরে আসে। তো এটা কিভাবে, মানে এই যে ইনিশিয়ালি সে যাচ্ছে খাড়াভাবে, জি এর এগেইনস্ট জি, এত শক্তি সে পাচ্ছে কোত্থেকে, এত শক্তি সে পায় কোত্থেকে? যেমন ছোটবেলায় তোমাদের দাঁত তোলা হয়েছে,
দাঁতের সঙ্গে মা কি করতো, একটা সুতা বেঁধে দিত, আর আমরা সারাদিন ধরে টানতাম, ভয়ে টানতে টানতাম যে দাঁত ফেলতে হবে না, এলে তো পরে মা আবার জোর করে টান দিয়ে দাঁত ফেলে দিবে, ভয়ে আমরা টানতাম, কিন্তু ব্যথা লাগতো বলে আমরা কিছু বলতাম না, সুতা দাঁতের সঙ্গে আটকানোই থাকতো। কিন্তু এইভাবে তো আসলে দাঁত ফেলা আসলে সম্ভব না। এই জন্যে মা করতো কি, ওই বলতো দেখি দেখি করে সুতার মাথাটা ধরে এরকম একটা জোরে এরকম একটা টান দিত, জাস্ট হেসকা টাইপের টান বলে যেটাকে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতটা মুখ থেকে আলাদা হয়ে যেত, আমরা অবাক হয়ে যেতাম যে দাঁত গেল কই। তাহলে এই যে খুব অল্প সময় মা কি করতো, অল্প সময় খুব বড় একটা বল সেখানে প্রয়োগ করে ফেলতো। এইরকম বলকে ঘাত বল বলা হয়। এরকম ঘাত বল দিয়েই রকেটটা উপর দিকে চলতে থাকে। তো এই পুরো রকেটের, আমি বলবো যে পুরো রকেটের পুরো বডিতেই কিন্তু আসলে ফুয়েল থাকে, একেবারে ফুয়েল, পুরো বডি জুড়ে ফুয়েল। তারপরে কোনো না কোনো উপায়ে কি করা হয়, এই যে আমি বললাম এটাকে বলে জ্বালানি প্রজ্বলন প্রকোষ্ঠ। এটাকে কি বলে, জ্বালানি, হ্যাঁ, জ্বালানি প্রজ্বলন প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ, ফুয়েল কম্বাসন চেম্বার, যেখানে জ্বালানি পুড়ে মানে ফুয়েল পুড়ে বাষ্প তৈরি হয়। হ্যাঁ, এর মধ্যে কি করা হয়, বিশেষ উপায় আমি তেলটাকে, ফুয়েলটাকে, যে ফুয়েলে সে রকেটটা চলে সেটা নিয়ে আমরা জ্বালানি প্রজ্বলন প্রকোষ্ঠের মধ্যে এটাকে রাখি। তারপরে স্পার্ক করে এটার মধ্যে আগুন ধরায় দেওয়া হয়, এবং সেই জ্বালানি কিন্তু কি হয়, অতি দাহ্য পদার্থ সেগুলো পুড়তে থাকে। যত বেশি জ্বালানি পুড়তে থাকবে তত বেশি জ্বালানি বাষ্প তৈরি হয়, হ্যাঁ, ভ্যাপার তৈরি হয়। এবং সেই ভ্যাপারগুলো কি করে জানো, এই ইন্টেরিয়ার ওয়াল অফ দি কন্টেইনার, এই যে এর যে ইন্টেরিয়ার ওয়ালগুলো আছে এর উপরে কি করতে থাকে, প্রেশার দিতে থাকে। ফলে এই কম্বাসন চেম্বারের ভিতরের প্রেশারটা অনেক বাড়তে থাকে, অনেক, প্রেশার কুকারের মতো একদম মুখ টুক বন্ধ করে ভিতরে রান্না হচ্ছে, এমন মানে মানুষের মুখ বন্ধ না, ওই পাতিলের মুখ বন্ধ করে রান্না হচ্ছে আর কি। ভিতরে একদম ঢাকনা দিয়ে এমনভাবে আটকে করা হয়, এয়ার টাইট, বাইরের কোনো কিছু ভিতরে ঢুকবে না, ভিতরের কোনো কিছু বাইরে আসবে না। তারপর ভিতরকার টেম্পারেচার স্ফোটনাঙ্ক 100 থেকে 130-এ পৌঁছে যায়। ফলে ভিতরকার মাংস বা যে শক্ত খাবারটা থাকে সে দ্রুত একদম সফট হয়ে যায়, মানে হাড্ডি পর্যন্ত সেদ্ধ হয়ে যায়, ঝোল হয়ে যায় এরকমের। ঠিক এই রকমের, এরকম যত বেশি প্রেশার হতে থাকে এর ভিতরে, যত বেশি প্রেশার তৈরি হয় তত বেশি কি হয়, পি ইজ প্রপোর্শনাল টু টি। যত বেশি প্রেশার তৈরি হবে ভিতরকার টেম্পারেচার তত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে প্রেশার তত বাড়বে, প্রেশার যত বাড়বে টেম্পারেচার তত বাড়বে, অ্যান্ড দিস ইজ ভাইস ভার্সা। এই প্রক্রিয়া চলতেই থাকবে। চলতে চলতে এমন একটা পর্যায়ে আসবে, তুমি যদি বলো স্যার মুখ যদি এরকম বন্ধ থাকে তাহলে তো ব্লাস্ট হবে, সেই টম অ্যান্ড জেরির মতো অবস্থা। সেই টম অ্যান্ড জেরি, যে টম তোমরা দেখেছিলে নিশ্চয়ই, যে ডিনামাইট রান্না করতে গেছিল প্রেশার কুকারের মধ্যে, ভুল করে গাজর না দিয়ে ডিনামাইট দিয়ে নিজের লেজটা দিয়ে প্রেশার কুকারের মধ্যে আটকে যখন রান্না করে তখন ব্লাস্ট হয়, রান্নাঘরে দরজা সহ মহাশূন্যে চলে যায়, দেখেছিলে নিশ্চয়ই তোমরা। ঠিক ওরকম ঘটনা ঘটবে। তাহলে এখানে একটা ফাঁকা জায়গার ব্যবস্থা আছে। তো ভিতরের প্রেশার এমন হয় যে প্রেশার হতে হতে মনে করো সেই প্রেশারটা হতে পিসি, সি মিনস দ্য ক্রিটিক্যাল প্রেশার, ক্রান্তি একটা চাপ, মানে এমন একটা চাপ আসবে যে চাপ আসার পরে এই জ্বালানি প্রজ্বলন প্রকোষ্ঠের পেছনের দিকে একটা কি থাকে, উইন্ডো। এখানে একটা কি থাকে, উইন্ডো থাকে, উইন্ডো মানে একটা জানালা থাকে। এবং সে কি হয়, কোনো সুইচে খুলে না, বা খুলে দিতে হয় না, ম্যানুয়ালি মেকানিক্যালি কিছুই না, অটোমেটিক্যালি ভিতরে যখনই এইরকম প্রেশার তৈরি হবে ওই উইন্ডোর ওই ইয়েটা কি হবে, দরজাটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে গেলে ভিতরে জমে থাকা প্রচণ্ড ফুয়েল বাষ্প প্রচণ্ড বেগে পেছনের দিকে এরকম নির্গত হতে থাকবে, প্রচণ্ড বেগে নির্গত হতে থাকবে, ভি বেগে নির্গত হতে থাকবে। আর এই ভি বেগে নির্গত হওয়ার কারণে ওই রকেটটা উপর দিকে যাওয়ার জন্য বিশাল বড় মানের একটা বল সে অনুভব করবে, কারণ রকেট তো বিশাল বড় এবং অনেক ভারী। এই ফুয়েলের এই বাষ্প যখন প্রচন্ড বেগে পিছন দিকে ধাক্কা মারবে তখনই রকেট উপর দিকে যাওয়ার জন্য একটা বল অনুভব করবে। এই জন্য এটাকে বলছি আমরা হচ্ছে রকেটের ধাক্কা। এটা হচ্ছে রকেটে মহাশূন্য প্রেরণের মেকানিজম। এইভাবে রকেট, অর্থাৎ রকেট চাকায় চলে না, পাখায় চলে না, প্রপেলারে চলে না, চলে কিসে, ফুয়েলের উপর বেস করে। এই ফুয়েলের উপর বেস করে রকেটটা মহাশূন্যে চলাচল করতে, মানে মহাশূন্য নিক্ষিপ্ত হয় বা মানে প্রদক্ষিণ করতে থাকে পৃথিবীর চারিপাশে, বা মহাশূন্যে চলে যায়, অন্য গ্রহে চলে যায়। তাহলে এটা টেকনোলজি একদম ভেরি সিম্পল, জাস্ট ঘাত বল। তাহলে এইখানে আমরা একটু ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই যে আসলে কিভাবে আমরা এই রকেটের ধাক্কা, আই মিন দ্য ফোর্স, ওই যে ধাক্কা দিয়ে মা কি করেছিল, হ্যাঁ, এই মা কি করেছিল, আমাদের দাঁতটা ফেলেছিল, যে ধাক্কা দিয়ে মা আমার দাঁতটা ফেলেছিল, অল্প সময় টেরই পায় নাই। অনেক সময় মা করে কি, সুতাটা ধরে রাখে আর বাচ্চা দৌড় দেয়, ব্যাস তাতেই কাজ হয়ে যায়, দাঁত নাই, বাচ্চা চলে গেছে, ও টেরি পায় না যে ওর দাঁতটা পড়ে গেছে। ঠিক এইরকমের একটা ধাক্কা, এগুলোকে বলে আমরা ধাক্কা, থ্রাস্ট, নট বল, বলবো ধাক্কা। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফোর্স, বাট এখানে বল বলবো না, বলবো ধাক্কা বা থ্রাস্ট। আমি ধরে নিই যে এই রকেটের মধ্যে, এই রকেটের টোটাল যে ম্যাস উইথ ফুয়েল, মানে ফুয়েল সহ, এই রকেটের ফুয়েল সহ যে ভর তা মনে করি হচ্ছে ক্যাপিটাল এম।
তাহলে এমটা হচ্ছে কি, তোমার বুঝতে হবে। আমরা যদি এই সিম্বলগুলোর অর্থ না বুঝি, এই এম কি, তারপরে পিসি কি, পি কি, টি কি, ভি কি, এগুলো যদি জি কি, এগুলো ফিজিক্যাল সিগনিফিকেন্স, ভৌত তাৎপর্য যদি এগুলো না বুঝি, মানে জি জিনিসটা দিয়ে কি বোঝায়, এম জিনিসটা দিয়ে কি বোঝায়, তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনো প্রবলেম সলভ করা আসলে সম্ভব হবে না। তাহলে আমাদের জন্য প্রবলেম সলভ করতে গেলে আমাদের এই সিম্বলগুলোর ফিজিক্যাল সিগনিফিকেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমি মনে করি যে এই টোটাল রকেটের যে ভর উইথ ফুয়েল, সেই ভরটা হচ্ছে কত, ক্যাপিটাল এম। মনে করি রকেটের মধ্যে যে ফুয়েল আছে সেই ফুয়েলের ভরটা হচ্ছে স্মল এম। তাহলে কি দাঁড়ালো, যে রকেটের ভরটা হচ্ছে, রকেটের ভর না, ফুয়েল সহ রকেটের ভর ক্যাপিটাল এম। তাহলে জ্বালানির ভর হচ্ছে কত, এম। তাহলে যদি বলি রকেটের ভর কত, তাহলে ডেফিনেটলি রকেটের ভরটা হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটা তো কে না জানে, সবাই জানে। তাহলে এখানে এটাই আমাদের জানার বিষয় যে রকেটের ভর কত, এটা কোনো ফ্যাক্টর না, এটা কোনো ফ্যাক্টর না। রকেটের ভর কত, এটা কোনো ফ্যাক্টর না। যখন আমরা মহাকর্ষ চ্যাপ্টারটা পড়বো তখন তুমি দেখবা যে জি এর মানটা কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। এইখানে আমরা প্রমাণ করবো জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, ইট ডিপেন্ডস অন আর। সুতরাং উপর দিয়ে যত ভারী বস্তুই উড়ে যাক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই যে ও আল্লাহ পড়ে না যায়। হ্যাঁ, এটা ভরের উপর নির্ভর করে না। শুধু রকেট কি ভর, ইট ডাজন্ট ম্যাটার এট অল। কি পরিমাণ ফুয়েল দেওয়া আছে এটাই হচ্ছে ম্যাটার। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাটার। তাহলে এখানে হচ্ছে রকেটের শুধু জ্বালানির ভরটা হচ্ছে স্মল এম, এবং জ্বালানি সহ রকেটের ভরটা হচ্ছে ক্যাপিটাল এম। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ রকেটের ফুয়েলের ভরটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। এবং এই এম পরিমাণ ফুয়েল পুড়তে এম পরিমাণ ফুয়েল যদি শেষ করতে চাই, মনে করো তার জন্য যে সময়টা লাগবে, হ্যাঁ, এম পরিমাণ জ্বালানি পুড়তে তার যে সময় লাগে সেটা মনে করি হচ্ছে টি। তাহলে কি হলো, এম হচ্ছে, স্মল এমটা হচ্ছে জ্বালানির ভর, এই স্মল এমটা হচ্ছে জ্বালানির ভর, এই এম পরিমাণ ফুয়েল বা জ্বালানি শেষ হতে যে সময় লাগে সেটা হচ্ছে টি। এগুলো আমি এখন সিম্বলিক্যালি লিখছি, তোমরা একটু তোমাদের খাতার মধ্যে এইভাবে নোট করো যে এগুলো নাম সহজ হবে। স্মল এম এটা হচ্ছে রকেটের জ্বালানির ভর, তারপরে লিখবে ক্যাপিটাল এম জ্বালানি সহ রকেটের ভর, শুধু রকেটের ভর না, জ্বালানি সহ রকেটের ভর। টিটা হচ্ছে কি, এম পরিমাণ ফুয়েল শেষ হতে কত সময় লাগে। তাহলে জ্বালানি শেষ হতে কত সময় লাগছে, এম পরিমাণ জ্বালানি শেষ হতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে স্মল টি। কিন্তু আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, দেখো যে যত ফুয়েল ছিল রকেটে, পুরো ফুয়েলটা কিন্তু একবারে জ্বালানি প্রকোষ্ঠের মধ্যে নিয়ে এসে পুড়িয়ে তাকে ভস্ম করা হয় নাই, তাকে বাষ্প তৈরি করা হয় নাই, অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে। মনে করি সেই অল্প অল্প পরিমাণ ফুয়েলের ভরটা হচ্ছে ডেল্টা এম। তাহলে কি হলো, এম থেকে ডেল্টা এম পরিমাণ নিয়ে আমরা এর মধ্যে নিয়ে তারপরে আমরা রকেটকে উপরে উঠানোর জন্য মেকানিজম তৈরি করেছি। তাহলে এম পরিমাণ ফুয়েল শেষ হতে যদি স্মল টি সময় লাগে, তাহলে ডেল এম পরিমাণ ফুয়েল পড়তে সময় লাগবে হচ্ছে কত, ডেল্টা টি। খুব খেয়াল রাখতে হবে। এবং আমরা অভিকর্ষ ত্বরণের বাধাকে এখানে কি করেছি, আমরা উপেক্ষা করছি, বাদ দিয়েছি যে তুমি থাকো, কারণ এই বিশাল বড় ভরের এই রকেটটা উপরে উড্ডয়নের জন্য বড় ত্বরণ দরকার। তুমি তো মাত্র 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই বড়র সঙ্গে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যোগ করলেই কি আর বিয়োগ করলেই কি, এটাতে এইখানকার ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক ছোট জিনিসও অনেক বড় জিনিস তৈরি করে। আসলে ছোট জিনিস যে বলে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল। তাই আস্তে আস্তে এগুলো থেকে ছোট হয়। যেমন একজন লোক কোটিপতি হতে চায়, বাট তার আছে 99,99,999 টাকা। তা 99,99,999 টাকা যদি ওই লোকটা থাকে, তাহলে তাকে কি আমরা কোটিপতি বলবো? সামান্য 1 টাকার জন্য কিন্তু সে আজকে কোটিপতি হতে পারে না। দেখো 1 টাকা কিন্তু 1 কোটি টাকার কাছে কিছুই না। ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এটা যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু নয়, শুধু আমাদের ফর সিম্পলিসিটি, সহজ সরলীকরণের জন্য, বোঝার সুবিধার জন্য আমরা অভিকর্ষ ত্বরণটাকে এখান থেকে আপাতত কি করেছি, স্টপ রেখেছি যে তুমি আপাতত স্টপ থাকো, তাহলে আমাদের হিসাব নিকাশটা সুবিধা হয়, নাইলে জটিলতা সৃষ্টি হবে। এই কারণে এখন তাহলে ডেল এম পরিমাণ ফুয়েল পড়তে সময় লাগছে হচ্ছে কত, ডেলটি। তাহলে ডেল এম পরিমাণ ফুয়েল ডেল্টাটির সময় ফুরে যে পরিমাণ বাষ্প তৈরি করে, ফুয়েল ভেপার তৈরি করছে, সেটা কত বেগে বেরিয়ে যাচ্ছে, ভি বেগে। তাহলে আমরা বলতে পারি জ্বালানির ভরবেগের পরিবর্তন, ইজিলি বের করতে পারি জ্বালানির ভরবেগের পরিবর্তন। তাহলে লিখে ফেলি জ্বালানির ভর বেগের পরিবর্তন, ভেরি সিম্পল, পরিবর্তন। জ্বালানির ভরবেগের পরিবর্তনটা আমরা লিখবো ডেল্টা পি। ডেল্টা পি ইকুয়াল টু কত লিখবো, ভর ইন্টু হচ্ছে কত, বেগ, ইকুয়েশন নাম্বার 1। জ্বালানির ভরবেগের পরিবর্তন আমরা বের করছি ডেল্টা পি ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু ভি।
জ্বালানির ভরবেগের পরিবর্তনটা ক্যালকুলেশন করে ফেললাম, কারণ জ্বালানির ভরবেগের পরিবর্তন যদি সাধিত না হয় তাহলে রকেট কিন্তু উপরে যাচ্ছে না। তাহলে রকেটের উপরে যাওয়া না যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু বাতাসের উপর না, অভিকর্ষ ত্বরণের উপর না, রকেটের ভরের উপর না, এটা সম্পূর্ণ নির্ভর করছে ফুয়েলের উপরে। সুতরাং ফুয়েল কি পরিমাণ তার পরিবর্তন করছে, তার মোমেন্টাম চেঞ্জ করছে কতটুকু। আমরা কে খেলে দেখেন যে বলের মোমেন্টাম ছিল না, ওনার মোমেন্টাম ছিল না, বারবার গতি যেখানে আসে সেখানে আসে মোমেন্টাম, যেখানে দেখবা গতি সেখানেই মোমেন্টাম, কারণ আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনে হার ও হার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আসতেই হবে, মোমেন্টামই তো আসবে, আর কি আসবে? চেঞ্জ অফ মোমেন্টাম, বস্তুর ভরবেগের পরিবর্তন হাত। জ্বালানির ভরবেগের পরিবর্তনটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম, সেটা কত? ডেল্টা পি ইজ ইকুয়াল টু ডেল্টা এম ইন্টু ভি। এই যে ডেল্টা এম পরিমাণ ভর পুড়ছে ডেল্টাটির সময়, এই সময় রকেটটা কি হচ্ছে? একটা বড় মানের বল প্রাপ্ত হচ্ছে। এই বড় মানের বল পুরো পাওয়ার কারণেই কিন্তু রকেটটা উপর দিকে যাওয়ার জন্য সে রেডি হয়ে যাচ্ছে। তাহলে আজকে যে এই এফ পরিমাণ বলটা যে রকেটটা পাচ্ছে, এফ বলটা পাচ্ছে কিসের জন্য? ওই জ্বালানিটা ভি বেগে পেছনের দিকে যাচ্ছে সেই জন্য। তাহলে জ্বালানি যেহেতু ভি বেগে পিছনের দিকে যাচ্ছে, এই কারণেই রকেটটা উপর দিকে যাওয়ার জন্য একটা বড় মানের বল সে অনুভব করছে। সেই বড় মানের বলটা হচ্ছে কত? এফ। রকেট এই বড় মানের বলটা অনুভব করছে কত সময়? রকেট কিন্তু এই বড় মানের বলটা টি সময় অনুভব করছে না, রকেট এই বড় মানের বল অনুভব করছে ডেল্টা টি সময়। সুতরাং আমরা পরিষ্কার লিখতে পারি এফ ইন্টু ডেল্টা টি। এটাকে আমরা কি লিখবো? এটাকে বলের ঘাত। তাহলে আমরা লিখবো রকেটের একটা আছে রকেটের বলের ঘাত, বলের ঘাত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ব্যাপার এখানে চলে আসলো যে যখনই জ্বালানির ভরবেগের পরিবর্তন সাধিত হচ্ছে তখনই রকেট বলের ঘাত প্রাপ্ত হচ্ছে। রকেট বলের ঘাত প্রাপ্ত হবে না যত সময় জ্বালানির ভরবেগের পরিবর্তন না ঘটবে। জ্বালানির ভরবেগের পরিবর্তন ঘটা মাত্রই রকেট কি হচ্ছে? বলের ঘাত প্রাপ্ত হচ্ছে। ওই অল্প সময়, কত সময়? ডেল্টার সময়। আর ডেল্টাটির সময় যদি বড় একটা বল প্রযুক্ত হয় তখন সেই বলকে আমরা বলের ঘাত বলি, এবং সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? জে দিয়ে। তাহলে জে ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আর একটু আগে আমরা শিখে আসলাম বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের ঘাতের সমান, অর্থাৎ বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। যেহেতু রকেটের বলের ঘাত হচ্ছে কত? জে, আর ভরবেগের পরিবর্তন হচ্ছে কত? ডেল্টা পি। তাহলে আমরা ডেফিনেশন অনুযায়ী একটু আগে থিওরি অনুযায়ী লিখে ফেলতে পারি রকেটের ক্ষেত্রে জে ইকুয়াল টু ডেল্টা পি। তাহলে এখান থেকে মানগুলো যদি বসিয়ে দেই তাহলে আমরা পাবো হচ্ছে এফ ইন্টু ডেল্টা টি ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু হচ্ছে কত? ভি। তাহলে এখান থেকে লিখবো আমরা এফ মানে ওই যে থ্রাস্ট অফ দি রকেট, রকেটের ধাক্কা, এফটা বের হয়ে যাবে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি হোল ব্র্যাকেট হচ্ছে কত? বি। এই রকেট উড়ে চলে গেল, কিন্তু রকেট কিন্তু চলে গেছে, কিন্তু দেখতে পাবো না, তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ, রকেট কিন্তু উড়ে চলে গেছে, রকেট কিন্তু এখানে নাই, রকেট কিন্তু নাই, রকেট উড়ে চলে গেছে, এই বল দিয়ে সে চলে গেছে ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। দেখো কি বিশাল একটা টেকনোলজি, সারা বিশ্ব তাকায় থাকে এর দিকে। এই জিনিসটা চলে কত ছোট্ট একটা থিওরি দিয়ে। তাহলে আমরা একটু লিখে নিই আগে, আমি এর জন্য তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিই, একটু লিখে নাও, তারপর আমরা পরবর্তী অংশ শুরু করি। আমি তত সময় এই ছবিটা মুছে ফেলি। লেখা শেষ হয়ে গেছে সবার? সবার লেখা শেষ করো, লেখা শেষ করতে হবে তাড়াতাড়ি, তাড়াতাড়ি লেখা শেষ করো, লেখা শেষ। তাহলে আমরা এটা মুছে ফেলি। তোমরা দ্রুত লেখা শেষ করে কমেন্ট লিখে ফেলবা যে আমাদের লেখা শেষ হয়ে গেছে, কারণ আমি যদি মুছে ফেলি পরে আবার তোমাদের যারা লাইভে আছো তাদের জন্য সমস্যা, আর যারা লাইভে নাই তাদের জন্য কোনো সমস্যা না। তবে ক্লাস লাইভ করাই বেটার। অনেকে আছে বারবার রেকর্ড ক্লাস দেখতে চাই। তো আমি ঢাকা কলেজের স্টুডেন্টদের বলছি যে তোমরা যখন ক্লাস করবা লাইভ ক্লাসটা করবা, পরে রেকর্ড দেখো সেটা পরের কথা, কিন্তু অনেকে আছে লাইভ বাদ দিয়ে রেকর্ড ক্লাস দেখে, এটা কিন্তু ভালো কথা না। আমরা আগে লাইভ দেখব, পরে আবার এটাকে আবার রিপিট করে আমরা আবার দেখতে পারবো, এই সুবিধা তো আছে তোমাদের। ঠিক আছে, তাহলে আমরা মাত্র রকেটের
যে ধাক্কা সেটা ক্যালকুলেশন করলাম, এফ ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, তারপরে হচ্ছে হোল ব্র্যাকেট কত ভি। এখানে এদের পরিচয় জানা দরকার, পরিচয় না জানলে আবার আমাদের প্রবলেম সলভ করা আবার একটু কষ্ট হয়ে যায়। যে এখানে ডেল্টা এম বাই ডেল্টা টিকে কি বলা হচ্ছে, এটাকে কি বলে, জ্বালানি নির্গমন হার। আমরা এগুলো বলতে পারি না, এটাকে আমরা কি বলি, জ্বালানি নির্গমন হার। তাহলে এটাকে বলা হচ্ছে কি জ্বালানি, জ্বালানি নির্গমন হার। এগুলো মানে প্রত্যেকটার নাম যদি না জানো পরে যে বিপদে পড়ে যাবে। জ্বালানি নির্গমন হার এমনও হতে পারে যে এমসিকিউ এর মধ্যে এই ইকুয়েশনটা তুলে দিতে পারে, একটা এমসিকিউ দিয়ে দিলে বলো এফ ইকুয়াল টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। কি বললো, এফ ইকুয়াল টু ডেল্টা এম বাই ডেল্টা টি ইন্টু ভি। এখানে ডেল্টা এম বাই ডেল্টা টি কি, ব্যাস একটা কোশ্চেন হয়ে গেল। এখন যদি কোনো স্টুডেন্টের তার পড়ার আমলে এগুলো সম্পর্কে না বুঝে, তাহলে ওই ছোট্ট এমসিকিউ এর অ্যান্সারটা কিন্তু সে করতে পারবে না। যদি না করে তাহলে একটা নাম্বার কম পাবে। একটা নাম্বার কম পাওয়া মানে যখন হায়ার লেভেলে যাবে, ইউনিভার্সিটি লেভেলে যখন অ্যাডমিশন টেস্টে যাবে, এক নাম্বারের জন্য হয়তো 5000 স্টুডেন্টের পিছনে পড়ে থাকবে, ফলে তার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। তো আমরা কোনোভাবে আমরা স্টুডেন্ট লাইফে কিন্তু রিস্ক নেব না। অনেকে আছে রিস্ক নেয় যে এই চ্যাপ্টারটা পড়বো না, রিস্ক নিয়ে নিলাম একটা। তো জীবনের সঙ্গে রিস্ক নিও না, এটা খেয়াল রাখবো সবসময়। ডেল এম বাই ডেল্টা টি হচ্ছে জ্বালানি নির্গমন হার, ডেল এম বাই ডেল্টা হচ্ছে জ্বালানি নির্গমন হার। এখন রকেট কত রৈখিক ত্বরণে যাচ্ছে উপর দিকে, রকেট কত রৈখিক ত্বরণে উপর দিকে যাচ্ছে, রকেট কত রৈখিক ত্বরণে যাচ্ছে সেটা আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। জি তো ওকে বাধা দিচ্ছে, আমরা জিটাকে তো কি করেছি, আমরা অ্যাভয়েড করেছি। জি ওকে বাধা দিচ্ছে, আমরা জিটাকে তো অ্যাভয়েড করেছি। এখন আমি দেখি এই জি অ্যাভয়েড করাতে এর ত্বরণটা কেমন হলো, এটা আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ এর পরিবর্তে লিখতে পারি এম এ, মানে মা, এফ ইকুয়াল টু মা এম এ। এম মানে হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দি রকেট। তাহলে আমরা লিখবো ডেল্টা এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, হোল ব্র্যাকেট হচ্ছে কত ভি। তাহলে এখান থেকে আমরা লিখবো এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এম, তারপরে হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, হোল ব্র্যাকেট হচ্ছে কত ভি। এটা হচ্ছে রকেটের লিনিয়ার অ্যাক্সিলারেশন। এই ধরনের রকেট যাচ্ছে, এর মানটা জি এর মান থেকে অনেক বেশি। জি এর মান থেকে যদি কম হয়ে যায় তাহলে রকেট আর উপরে উঠবে না। এটাকে জি আমরা কি করেছি, জি আমরা অবজ্ঞা করেছি, উপেক্ষা করেছি, জিটাকে আমরা ব্যবহার করি নাই। এই কোয়েশনের মধ্যে জি এর কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না উইদাউট জি। কিন্তু জিটাকে যদি আমরা বিবেচনায় আনি তাহলে এখন রকেটের টোটাল ত্বরণটা কত হতে পারে, জি ব্যবহার করলে রকেটের ত্বরণটা কত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোয়েশনটা লিখতে পারবো, ত্বরণের সঙ্গে যুক্ত হবে ত্বরণ এ ইজ ইকুয়াল টু ওই জি এর এগেনস্টে যাচ্ছে জি প্লাস। তাহলে আমরা লিখবো 1 বাই এম, তারপরে হচ্ছে কত ডেল্টা এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, হোল ব্র্যাকেট ভি। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা ক্যালকুলেশন করব 1 বাই এম, তারপরে হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি ইন্টু ভি মাইনাস হচ্ছে কত জি। তাহলে যখন জি ব্যবহার করব তখন জি থাকবে, যখন জি ব্যবহার করব না ইকুয়েশনে তখন জি থাকবে না। যখন জি ব্যবহার করব তখন জি থাকবে, যখন ব্যবহার করব না তখন থাকবে না। সোজা হিসাব, লিখে নাও। শেষ, লেখা শেষ? ওকে, তাহলে মুছে ফেলি। লেখা শেষ হয়ে গেলে মুছে ফেলি। মনে রাখবা ডেল্টা এম বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু হচ্ছে কি জ্বালানি নির্গমন হার। বারবার বারবার এটা মুখস্থ করে রাখবা। ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি নির্গমন হার, ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি নির্গমন হার, মুখস্থ। ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি নির্গমন হার। তাহলে এখন আমরা এই যে এইগুলো যদি প্রবলেম সলভ করতে চাই কি করব, আমি রকেট সম্পর্কে প্রবলেম সলভ করতে চাই। পরীক্ষার সময় দেখলাম রকেট দিয়ে একটা উদ্দীপক দিয়ে একটা প্রশ্ন চলে আসছে। আর রকেট দিয়ে যখনই উদ্দীপকে প্রশ্ন আসবে তখন স্টুডেন্টরা বলবে ওরে বাপরে বাপ কি টাফ কোশ্চিন হলো, তো কিছুই পারি না। হ্যাঁ, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানে রকেটে আমরা 3টা ইকুয়েশন শিখলাম মাত্র। একটা হচ্ছে রকেটের ধাক্কা শিখলাম, ধাক্কা হচ্ছে এফ, এফ শিখলাম হচ্ছে কত 1 ডিভাইডেড বাই এম, তারপরে হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি ইন্টু হচ্ছে কত ভি। আবার উইদাউট জি আমরা অ্যাক্সেলারেশন শিখলাম 1 ডিভাইডেড বাই এম। হ্যাঁ না, এখানে 1 বাই এমটা হবে না, ধাক্কার ক্ষেত্রে এটা নাই। হ্যাঁ, যখন আমরা রকেটের ধাক্কাটা শিখলাম, ধাক্কাটা হচ্ছে এফ ইকুয়াল টু ডেল্টা এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি, তারপরে হচ্ছে হোল ব্র্যাকেট ভি। যখন আমরা অ্যাক্সেলারেশন শিখলাম উইদাউট জি,
সেটা ছিল 1/m, তারপরে হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই হচ্ছে ডেল্টা টি হোল ব্র্যাকেট ভি। আর যখন আমরা জিটাকে কনসিডার করেছি তখন অ্যাক্সেলারেশন 1/m, তারপরে হচ্ছে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি হোল ব্র্যাকেট ভি মাইনাস হচ্ছে জি। তো একটা রকেটের যদি কোনো প্রবলেম সলভ করতে হয়, আমার তো মনে হয় এই তিনটে ইকুয়েশনের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তোমার লেভেলটা এইচএসসি লেভেল। বলে এইচএসসি লেভেলে রকেটের এই ধাক্কার জন্য এই তিনটে ইকুয়েশন যথেষ্ট। সুতরাং যখন এই রকেটের কোনো উদ্দীপক আসবে, রকেটের কোনো অঙ্ক আসবে, রকেটের কোনো প্রবলেম হবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব, আমরা এই তিনটা ফর্মুলা লিখে ফেলবো। লিখে ফেলে তারপর আমরা প্রবলেম করার জন্য দেখব কোনটা আমাদের এই প্রবলেমের জন্য সুইটেবল, ঠিক সেইটা আমরা এখান থেকে ব্যবহার করব। এইটা আমরা একটু হিসাব নিকাশে সবসময় রাখবো আর কি, ঠিক আছে। তো এই তো গেল, মোটামুটি রকেট শেষ হলো। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল নীতি। ভরবেগের সংরক্ষণশীল নীতি নিয়ে আমরা একটু আলোচনা করব। ভরবেগের সংরক্ষণশীল নীতি নিয়ে আলোচনা করার পরে আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করব, আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র প্রতিপাদন করব, ইত্যাদি ইত্যাদি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা ওটা করে ফেলি বরং নাকি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন, গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র কিভাবে পারা যায় সেগুলো কিন্তু আমরা করতে পারি। এগুলো তোমরা কিন্তু ছোটবেলায় পড়েছ। তোমরা জানো যে সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে কত, এম এ। সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তুমি যদি ভেক্টর নোটেশন দিয়ে লেখো তাহলে এইভাবে লিখতে পারো, ভেক্টর না দিলেও এখানে কোনো সমস্যা নাই। আমি এখানে পরিষ্কার লিখতে পারি, কি লিখতে পারি, যে যেহেতু নিউটনের প্রথম সূত্র বলছে যে বাহ্যিক বল প্রয়োগে বাধ্য না হলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম বেগে চলবে। এটা কিন্তু সেকেন্ড ল, আমি প্রথম লতে আসতে চাই। তাহলে অ্যাকর্ডিং টু ফার্স্ট ল সামেশন অফ এফ মাস্ট বি ইকুয়াল টু 0। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল সামেশন অফ এফ মাস্ট বি ইকুয়াল টু 0। তাহলে যদি হয় তাহলে আমরা লিখতে পারি এম এ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। এখানে প্রোডাক্টটা 0, কিন্তু আমরা জানি যে এম নট ইকুয়াল টু 0। এম যদি 0 না হয় তাহলে ডেফিনেটলি এটার প্রোডাক্ট যেহেতু 0, এম 0 না, তাহলে ডেফিনেটলি এ ভেক্টর মাস্ট বি ইকুয়াল টু 0। এবং আমরা এ ভেক্টরকে লিখতে পারি হচ্ছে কি, ডিভি ডিভাইডেড বাই হচ্ছে কত, ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। তোমার ক্যালকুলাসের পার্ট মনে হয় এখনো আসে নাই, তো যাক, এগুলো তুমি ম্যাট্রিকের মতো করেও পড়তে পারো, ম্যাট্রিকে যেভাবে পড়েছিলে সেভাবেও করতে পারো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 0। বা আমরা বোথ সাইড যদি ইন্ডিকেশন করে দিই তাহলে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে CONSTANT, কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট মিন্স ভি ইনিশিয়াল মাস্ট বি ইকুয়াল টু ভি ফাইনাল। তার মানে আদি বেগ এবং শেষ বেগ সমান। এই যে নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা ফার্স্ট ল প্রথম সূত্র প্রতিপাদন করেছি যে একাধিক বস্তুর মধ্যে বাহ্যিক বল প্রয়োগে বাধ্য না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলবে, অর্থাৎ বস্তুটির আদি বেগ এবং শেষ বেগ সবসময় একই রকম থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। এটা আমরা পড়েছি ক্লাস 9-10 যেরকম পড়ছিলে সেরকমও পড়তে পারো, আবার ভেক্টর নোটেশন দিয়ে এইভাবে তোমরা এটাকে সলভ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের মোটামুটি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের টাইম শেষ হয়ে গেছে আজকে। যেহেতু আজকে টাইম শেষ হয়ে গেছে, আজকে আমরা আর এগোচ্ছি না। আমাদের পরবর্তী যে অংশটা থাকবে এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকবে। হ্যাঁ, আমি উপস্থিত থাকতে বলি এই কারণে যে ক্লাসের কন্টিনিউয়েশনটা যদি ঠিক থাকে তাহলে দেখবা তোমার নিজের কাছে তোমার অনেক ভালো লাগবে যে এই ব্যাপারটা সম্পর্কে তুমি ডিটেল জানো। আর আমরা যে চ্যাপ্টারটা পড়ছি তোমরা জানো, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 4, নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু শেখার আছে এখানে, অনেক কিছু। তো তোমরা যদি ক্লাসে উপস্থিত থাকো আমার মনে হয় অনেক কিছু তোমরা শিখতে পারবা। তো ঠিক আছে, তো অনেক কথা হলো তোমাদের সঙ্গে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আগামী ক্লাস যেহেতু এর ধারাবাহিকতায় আমরা পড়বো, আমি আশা করব আগামী ক্লাসে সবাই এই ক্লাসে উপস্থিত থাকবে। ঠিক তত পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো, ঘরে থাকো, মাস্ক ব্যবহার করো। বাইরে গেলে অবশ্যই, যদি প্রয়োজনে বাইরে যাও, অবশ্যই মাস্ক ব্যবহার করবা। এবং বাসায় যারা আছে প্রত্যেককে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করবা। হ্যাঁ, নাক, মুখ, চোখ আর হাত, এই কয়টা ঠিক রাখো। এটাই এখনকার ভ্যাকসিন। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।